হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আবারও একটা কোরিয়ান মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটা কিনা সাসপেন্স থ্রিলার একটা মুভি, আর যেটা মুক্তি পেয়েছিল 2022 সালে। তাহলে অতি সাম্প্রতিক একটা মুভি কিন্তু আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি। এই মুভিটার নাম হচ্ছে ফলোয়িং, আর এই মুভিটা IMDb রেটিং হচ্ছে 6/10, মানে মোটামুটি ভালো একটা মুভি বলা চলে। যাই হোক, আমরা সরাসরি এক্সপ্লেনে চলে যাই। তো মুভিটা যখন শুরু হয়, আমরা প্রথমেই জিয়ংকে দেখতে পাই, যেটা কিনা এই মুভির মেন ক্যারেক্টার, এবং তাকে নিয়েই এই মুভির গল্পটা আগাবে। এই জিয়ং মানুষটা একজন রিয়েল অ্যাসেট কোম্পানিতে কাজ করে, অর্থাৎ ঘরবাড়ি বিক্রি বা বাসা ভাড়া দেওয়া, এগুলো হচ্ছে তার কাজ। এবং সে ক্লায়েন্টকে আনে বাসা ভাড়া দেওয়ার জন্য, বাসাগুলো দেখায়, এবং ক্লায়েন্টের যদি সেগুলো পছন্দ হয় তাহলে সেগুলো ভাড়া দিয়ে দেয়। কিন্তু তার একটা আজব অভ্যাস রয়েছে, সে মানুষের পার্সোনাল লাইফে নাক গলাতে খুবই পছন্দ করে। এজন্য সবাই তাকে খুবই অপছন্দ করে তার এই বদ অভ্যাসের কারণে। তো যাই হোক, পরবর্তীতে আমরা দেখতে পাই সে তার অফিসে যায়, এবং সেখান থেকে সে তার একটা ক্লায়েন্টের ঘরে চাবি নিয়ে যায়, এবং তার ঘরে গোপনে কাউকে না জানিয়ে ঢুকে পড়ে, এবং তার ঘর চেক করে, এবং সেখান থেকে একটা লাভ লেটার চুরি করে বাড়িতে নিয়ে আসে। এর পরবর্তী সিনে আমরা তার ঘরে একটা রুম দেখতে পাই, যেখানে এমন চুরি করা সকল বস্তু কালেক্ট করে সে রেখে দিত, এবং ফ্রি সময় সেগুলো সে দেখত। আমি আসলে নিজেও জানি না যে সে এগুলো করে কি মজা পেত। যাই হোক, একদিন সে রাস্তায় একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়। তো সেই মেয়েটির নাম হচ্ছে সোরা। জিয়ং তাকে ফলো করতে থাকে, আর এ ফলো করার জন্যই ওই মুভিটার নাম হয়েছে ফলোয়িং। একসময় জিয়ং সোরাকে ফলো করতে করতে তার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে একদমই অবাক হয়ে যায়, কারণ সোরা এমন একটা জায়গায় থাকে যেখানে সিকিউরিটি কোনো ব্যবস্থাই নেই, এবং যে কোনো সাধারণ মানুষ চাইলে সেখানে অ্যাক্সেস নিতে পারবে। এরপরে জিয়ং সোরার সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখে যে সোরা অনেক বেশি ধনী, কিন্তু সে গরিবদেরকেও অনেক সাহায্য করে। আর যে সকল পশু পাখিরা আহত হয়ে যেত তাদেরকে সে অ্যাডপ্ট করত, আর তাদের চিকিৎসা করত। তার এই গুণ জিয়ংকে খুবই বেশি ইমপ্রেস করে ফেলে, এবং সে সোরাকে মনে মনে পছন্দ করে ফেলে, এবং বরাবরের মতো তাকে ফলো করতে থাকে। একদিন সে একটা বিড়ালকে খাবার দিতে দেখতে পায়। এতে জিয়ং মনে করে যে সোরা খুবই কোমল মনের মানুষ, এবং সে সোরাকে আরও জানতে চায়। এজন্য সে তার ঘরে ঢোকার চেষ্টাও করে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে ব্যর্থ হয়, এবং বেচারা হতাশ হয়ে পড়ে। কিন্তু একদিন সোরা তার অফিসে আসে, এবং নিজের বাসা বিক্রি করার কথা বলে, এবং সে জানায় যে সে তার বাসা বিক্রি করে দিবে, এ বাসাতে সে আর থাকতে চাচ্ছে না। এজন্য অ্যাডভান্স হিসাবে জিয়ং সোরার চাবিটাও পেয়ে যায়। আর সে তো এমন একটা সুযোগই খুঁজছিল। সে চাবি পাওয়ার পর অনেক বেশি খুশি হয়ে যায়, এবং সে মনে মনে ভাবতে থাকে সে এখন এটা দিয়ে কি করবে। এজন্য সেদিন রাতেই সে সোরার বাড়িতে ঢুকে পড়ে। সেই ঘরটি ঘুরে দেখে, এবং সেখান থেকে একটি খালি ক্রিমের ক্যান চুরি করে সেখান থেকে নিয়ে আসে। আসলে এ লোকের মাথায় কি চলে সেটা আমি নিজেও বুঝতে পারছি না, এমন আজব কাজকর্ম সে কেন করছে। যাই হোক, কিছুদিন পর দ্বিতীয়বার জিয়ং আবার সোরার ঘরে যায়। সেখানে গিয়ে সে একদম অবাক হয়ে যায়, কারণ দরজা খোলার সাথে সাথে সে সোফার উপরে সোরার লাশ পড়ে থাকতে দেখে। এতে জিয়ং ভয় পেয়ে যায়, কারণ সে মনে করতে থাকে এভাবে যদি সে ঢুকে পড়ে, এবং এখন যেহেতু সে ঢুকেই পড়েছে, এখন হয়তো সে ফেঁসেই যাবে। সে ঘর থেকে দ্রুত বেরিয়ে যায়। সে কোনো পুলিশ রিপোর্ট ভুলও করতে চায় না, কারণ সে মনে মনে একটা প্ল্যান করে ফেলেছিল। তার প্ল্যানটা হলো তার পরিচিত একটা কাপলকে সাথে নিয়ে সে তাদের সাথে ঢুকবে, এবং ঘরে ঢোকার পর তারা যখন একসাথে লাশটা দেখবে, তখন তারা পুলিশ কমপ্লেন করতে পারবে, এবং দোষটা তার উপরও পড়বে না, এবং তাকে কেউ সন্দেহ করবে না। তো যে ভাবা সেই কাজ। তারা তিনজন কিন্তু সে বাসাতে ঢুকে পড়ে, কিন্তু সেখানে ঢোকার পরে সে একদম অবাক হয়ে যায়, কারণ ঘরে ঢুকতেই জিয়ং এ কারণে অবাক হয়েছে কারণ সেখানে কোনো লাশই ছিল না। তার পুরো ঘর একদম পরিষ্কার ছিল, একদম ক্লিন। সে চিন্তায় পড়ে যায় যে বডিটা কোথায় গেল, সে আবার ফেসে যাবে না তো। অন্যদিকে পুলিশ স্টেশনে একজন মহিলা পুলিশ অফিসারকে দেখতে পাই আমরা। সে কিনা আরেকটা সমস্যায় ভুগছিল। ওই মহিলা হওয়ার কারণে সে কোনো কেসই পাচ্ছিল না। 4 দিন হয়ে যায়, কিন্তু জিয়ং সোরার কোনো খোঁজ খবর পায় না। এমন সময় সে লাল রঙের একটা খাম দেখতে পায়, তাতে সোরার লাশের এবং জিয়ংয়ের গোপনে ঘরে ঢোকার ছবিটা ছিল। এতে জিয়ং খুবই ভয় পেয়ে যায়, এবং তার বুঝতে আর বাকি থাকে না যে যে খুন করেছে সোরাকে সে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তারপর সে খবর পেয়ে যায় যে তার মায়ের লাশের ছাই যেখানে রাখা ছিল সেখানে আক্রমণ করেছে, এবং তার মায়ের ছবিও কেউ একজন ছিঁড়ে ফেলেছে। জিয়ং দ্রুত সেখানে চলে যায়। সেখান থেকে চলে আসার সময় সে কোনো একটা গাড়ি তার গাড়িতে ধাক্কা দেয়, কিন্তু সে কোনোরকম বেঁচে যায়। এখানে কি ওই গাড়িটা তাকে একদম মেরে ফেলার জন্য আক্রমণ করেছিল কিনা সেটা আমরা এখনো জানতে পারিনি, কিন্তু সে সিসিটিভি ফুটেজ চেক করেছিল, এজন্য একটা লোকের উপর তার সন্দেহ হয়। অপরদিকে আমরা দেখতে পাই আমাদের সেই পুলিশ অফিসারকে, যে কিনা
সোরার ফ্রেন্ডকে দেখতে পেয়েছিল আর সোরার ফ্রেন্ড নিখোঁজ হওয়ার যে একটা রিপোর্ট করেছিল কারণ সোরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোরার ফ্রেন্ড জানায় যে সোরা নিখোঁজের দিন তাকে ফোন করেছিল এবং পুলিশকে কল করার জন্য বলেছিল, কিন্তু এরপরে সে তার সাথে আর কোনো যোগাযোগই রাখেনি। পরের দিন সে মহিলা পুলিশ জানতে পারে যে সোরা এখানে একাই থাকতো আর তার পরিবার তাকে বের করে দিয়েছিল কোনো একটা কারণে। পরবর্তীতে আমরা দেখতে পাই জিয়ং তার অফিসে গেলে ওই মহিলা অফিসারকে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে জিয়ং সোরার ব্যাপারে কি জানে। এতে জিয়ং জানায় যে সোরা তার কাছে কেবল একটা বাড়ি বিক্রি করার জন্য এসেছিল আর এটা যারা সে সোরার ব্যাপারে তেমন কিছুই জানে না। এরপর ওই পুলিশ অফিসার তাকে জানায় যে সোরার ঘর তল্লাশি করতে হবে। এতে জিয়ং খুব বেশি ভয় পেয়ে যায়, যদি পুলিশ তার বিপক্ষে কোনো প্রমাণ পেয়ে যায় এবং তার তো সানডে মানডে ক্লোজ হয়ে যাবে, তাই সে লুকিয়ে লুকিয়ে পুলিশের উপর নজর রাখতে থাকে। অন্যদিকে পুলিশ সোরার ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র এবং দামি জিনিসপত্রগুলো দেখে বুঝতে পারে যে সোরা নিজের ইচ্ছায় কোথাও যায়নি, এখানে নিশ্চয়ই কোনো একটা রহস্য রয়েছে। এরপরে সিন আমরা দেখতে পাই জিয়ং সোরার প্রোফাইল দেখার সময় একটা জিনিস লক্ষ্য করে যে সোরার যে ফ্রেন্ড মিসিং কমপ্লেন করেছিল, সোরার বিরুদ্ধে ওই ফ্রেন্ডটা অনেক অভিযোগ এনেছিল এবং তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেখানে অভিযোগগুলো এমন ছিল যে সোরা মিথ্যুক, সোরা প্রতারক, এমন সব কথা সে সবসময় বলতো এবং এগুলো নিয়ে ভিডিও বানাতো আর সোরা ভিডিওতে বাজে বাজে কমেন্ট করতো। এতে জিয়ংয়ের তার উপর সন্দেহ হয় এবং রাতে জিয়ং লুকিয়ে সোরার বন্ধুর ঘরে যায়। জিয়ং তার ঘরে কিছু লাল রঙের খাম দেখতে পায় যা হুবহু সেই খামের মতোই ছিল। এরপর জিয়ং সোরার বন্ধুর ল্যাপটপ চেক করে লি নামক আরেকটা ব্যক্তির আইডি সে সেখানে দেখতে পায়। এখানে লিও সোরাকে অনলাইনে ট্রোল করতো সব সময়। জিয়ং মনে করতে থাকে সোরার ফ্রেন্ড আর লি মিলে হয়তো সোরাকে খুন করে ফেলেছে। জিয়ং তার ঘরে চলে এসেছে এবং এমন সময় কেউ তার দরজায় নক করে। জিয়ং দরজা খুলে দেখে সেই রকম একটা লাল খাম পড়ে রয়েছে। সে সেটা আনতে গেলে দুজন মাস্ক পরা ব্যক্তি তার উপর আক্রমণ করে বসে। মারামারির মধ্যে একজন ব্যক্তির মাস্ক খুলে যায়। এখানে দেখা যায় যে সে লোকটি হলো লি, যাকে জিয়ং অনলাইনে দেখেছিল। জিয়ং সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে, সে মহিলা পুলিশও সাথে সাথেই চলে আসে। তখন জিয়ং তাকে বলতে থাকে হয়তো লি তার ফ্রেন্ড সোরাকে খুন করেছে। তখন মহিলা পুলিশ তাকে জিজ্ঞেস করে তাহলে সোরার ফ্রেন্ড কেন তার নামে মিসিং কমপ্লেন করবে। জিয়ং উত্তর দেয় সে হয়তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছিল তাই এমনটা করেছে। এমন সময় তারা জিয়ং এর ঘরে ঢুকলে তারা লির লাশ দেখতে পায় এবং সাথে কিছু ছবিও দেখতে পায় যেখানে লি আর জিয়ংকে একসাথে দেখা যায়। যদিও জিয়ং এই ছবিগুলোকে ফটোশপের কারসাজি বলে চালিয়ে দিতে চায়, কিন্তু মহিলা পুলিশ অফিসার জিয়ং লিকে খুনের অপরাধে গ্রেফতার করতে চায়। এতে জিয়ং তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এরপর জিয়ং লির বাড়িতে যায় যেখানে সে তার মায়ের লাশের ছাই যেখানে রাখা ছিল তার ঠিকানা পায়। জিয়ং দ্রুত সেখানে চলে যায় এবং ছাই রাখা পাত্রটির মাঝে রক্ত মাখা ছুরি পায় এবং তার সাথে একটা চিঠি পায় যেখানে লেখা ছিল জিয়ং বাঁচবে না, জিয়ংকে বাঁচতে দেওয়া হবে না, এমন কিছু। জিয়ং পাত্রটি সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে সোরার বোন গ্রাম থেকে আসে এবং পুলিশ অফিসারকে সোরার ব্যাপারে সবকিছু বলতে থাকে। এরপর আমরা দেখতে পাই জিয়ং সোরার বন্ধুর ঘরে যায়। তখন সোরার ফ্রেন্ড লাইভে ছিল। জিয়ং তার ঘরে ঢুকে তাকে মারতে শুরু করে এবং সোরার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তখন মেয়েটি বলে যে সোরা তাকে ও লিকে ওই বাজে কমেন্টের জন্য টাকা দিত। তখন সোরা মনে করতো এতে তার সুনাম আরও বেড়ে যাবে এবং তাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হলে সে আরও বেশি আলোচনায় থাকবে এবং তাকে নিয়ে সবাই কথা বলবে। আর লাল খামগুলো সোরা তাকে দিয়েছিল আর সোরাই তাকে নিখোঁজ হবার আগে পুলিশকে রিপোর্ট করার জন্য বলে। এতে জিয়ং বুঝে যায় যে ওই রাতে আক্রমণ করা দ্বিতীয় ব্যক্তি আর কেউ না, তাকে যে ওই রাতে গাড়ি দিয়ে আক্রমণ করেছিল সেটা স্বয়ং সোরাই ছিল। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই আসলে সোরা সেদিন কেবল মরার অ্যাক্টিং করেছিল। সোরা শহরে আসার আগে তার ভাইকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা এটা ধরে ফেলে এবং তাকে ঘর থেকে বের করে দেয়। সেই শহরে এসে নাইট ক্লাবে কাজ করতে শুরু করে। একদিন প্লাস্টিক সার্জারি করতে যায় সে, সেখানে একটা ছবি তুলে সে সোশ্যাল মিডিয়া আপলোড করে। এরপর দেখা যায় তার জীবন নিয়ে খুবই হতাশ হয়ে পড়েছে সে, তাই সে চলে যায় আত্মহত্যা করতে। কিন্তু এমন সময় দেখতে পায় তার ফলোয়ার আচমকায় বাড়তে শুরু করেছে। এই জন্য সে আরও মোটিভেশন খুঁজে পায়। আসলে সে যেটা ছবি একটা আপলোড করেছিল সোশ্যাল মিডিয়ায় সেটাতে ব্লাড জেনারেশনের পোস্টার ছিল যেটা মানুষ অনেক বেশি পছন্দ করেছে আর এর জন্যই তার প্রোফাইলে ফলোয়ার বাড়ছিল এবং সেটা বেড়ে যাচ্ছিল। এরপর সে রাস্তা থেকে কুকুর ধরে তাদেরকে ইচ্ছামতো আহত করে অনলাইনে দেখাতো। এতে লোকেরা তাকে অনেক বেশি সাপোর্ট করতো এবং অনেক টাকা ডোনেশন হিসেবে পাঠাতো। মানুষ তো মনে করতো সে তো পশুদেরকে সেবাই করছে, তাকে ডোনেশন দিলে সে আরো বেশি সেবা করতে পারবে। কিন্তু রিয়েলিটি তার তো আমরা এখন জানতেই পেরেছি সে আসলে সবকিছু করছিল ফেমের জন্য। এরই ধারাবাহিকতায় একদিন আমরা দেখতে পাই সে একটা বিড়ালকে ধরে তার পা ভেঙে সেটাকে ভিডিও করে। সেই ভিডিওটাই
জিয়ং তখন দেখতে পেয়েছিল। একইভাবে আরেকদিন সোরা ক্যাফেতে ছিল, একটা মেয়ে তার ব্যাগ রেখে বাথরুমে চলে যায়। তখন সোরা তার ব্যাগটির সাথে একটা ছবি তুলতে শুরু করে। এই সময় সে আবারও জিয়ংকে দেখতে পায়। এতে সে বুঝে যায় যে জিয়ং তাকে ফলো করছে। এতে সে খুব বেশি ভয় পেয়ে যায়, যদি জিয়ং তাকে এক্সপোজ করে ফেলে। এতে সে আরো বেশি হতাশ হয়ে পড়ে। এরপর সোরাও জিয়ং এর পিছু করতে থাকে এবং জিয়ং এর সকল তথ্য সে জেনে নেয়। এরপর সোরা লির সাথে দেখা করতে যায়। লি সোরার অনেক বড় ফ্যান ছিল, এজন্য এই ব্যাপারটাকে সে খুব ভালোভাবে কাজে লাগায়। এরপর দেখা যায় যে লি আর সোরা মিলে প্ল্যান করে কিভাবে জিয়ংকে ফাঁসানো যায়। তারপর তারা সকল কাজ ঠিকমতো করেছিল, কিন্তু জিয়ং লির মুখ দেখে ফেলেছিল। এজন্য সোরা তাকে মেরে ঝুলিয়ে দেয় এবং জিও আর লির ফটো এডিট করে জিয়ং এর বাসায় বেঁধে রাখে। এতে প্রমাণিত হতে পারবে যে জিয়ং আর লি মিলে তাকে খুন করে ফেলেছে। কিন্তু জিয়ং সোরাকে তখন চিনে ফেলে, তাই সে বের হয় সোরাকে খুঁজতে। সোরাকে জিয়ং নিজের হোয়াইট হাউসে দেখতে পায়। মহিলা অফিসার সোরাকে ট্র্যাক করে জিয়ং এর হোয়াইট হাউসে চলে যায়। তখন সোরা এমন আচরণ শুরু করে যে তাকে কেউ কিডন্যাপ করেছে। এখানে জিয়ং অ্যারেস্ট হওয়ার আগে সেখান থেকে পালিয়ে যায়। তারপর জিয়ং মহিলা অফিসার তার বদভ্যাস সম্পর্কে এবং সোরার ব্যাপারে সবকিছু সত্যি চিঠিতে লিখতে বলে। তখন সোরা স্বাভাবিক জীবনযাপন করছিল, তাকে এমনকি পুলিশও পাহারা দিচ্ছিল। এমন সময় তার কাছে একটা SMS আসে, যেখানে সোফায় মরার মতো অভিনয় করেছিল সে। সেখানে বলা ছিল আসল ছবি পেতে লির ঘরে এসো। সোরা সেখানে গেলে সে জিয়ংকে দেখতে পায়। তারা কিছুক্ষণ কথা বলে। এখান থেকে আমরা জানতে পারি সোরা ভিডিওতে দেখানো পশুদেরকে কিভাবে মেরে ফেলতো, আর সে তার স্কুল ফ্রেন্ডকেও ব্ল্যাকমেল করত এবং সেখানে সে মেরে ফেলেছিল তাকে। এরপর দেখানো হয় পুলিশের ফ্রেন্ডের লাশ এবং আরো অনেক পশুর লাশ উদ্ধার করেছিল। আসলে সোরার কথা পুলিশ ক্যামেরার মাধ্যমে শুনছিল। সোরা জিয়ংকে মারতে যাবে এর আগে পুলিশ তাকে গ্রেফতার করে। এখানেও সে নিজেকে নির্দোষ সাজানোর চেষ্টা করে, কিন্তু যখন বুঝে তার কাজ হবে না তখন সে জিয়ংয়ের চোখে আঘাত করে। এরপর সিন শিফট হয় এবং আমরা 1 বছর পরের কাহিনী দেখতে পাই। জিয়ং অন্যের বাড়িতে বিনা অনুমতিতে ঢোকার কারণে জেলে ছিল, কিন্তু সে ছাড়া পেয়ে গিয়েছে। সে মহিলা অফিসারের কাছে যায় এবং তার চিঠির কথা বিশ্বাস করার জন্য তাকে ধন্যবাদ জানায়। আর এতেই মোটামুটি একটা হ্যাপি এন্ডিং এর মতোই এই মুভিটা শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই মুভিটা আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তোমরা পরবর্তীতে কোন ধরনের মুভি বা ওয়েব সিরিজ দেখতে চাও সেটা আমার কমেন্টে জানাও। আমি আসলে খুব বেশি রিসার্চ করতে পারছি না যে কোন মুভি বা ওয়েব সিরিজ এখন চ্যানেলে আনা যায়। আসলে অনেকদিন চ্যানেলের টাচে ছিলাম না এবং কন্টেন্টের টাচে ছিলাম না, অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। তো তোমরা চাইলে তোমাদের রিকমেন্ডেশন আমাকে জানাতেই পারো যে কোন ধরনের মুভি বা ওয়েব সিরিজ তোমরা দেখতে চাও। আমি অবশ্যই আনা ট্রাই করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।